নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপূর্ব সরকার। একটা ছোট্ট ঘটনার কথা বলি। 2009 সালের সম্ভবত 9ই জুলাই ICCR একটা অনুষ্ঠান। আমি সেখানে গেছি। ঠিক কি কারণে আমি আমন্ত্রিত ছিলাম না কারুর সঙ্গে গিয়েছিলাম মনে নেই, কিন্তু আগ্রহ ছিল অনুষ্ঠানটিতে যাওয়ার। প্রেসিডেন্সি কলেজের ইংরেজির প্রবাদ প্রতিম অধ্যাপক তারকনাথ সেনের জন্ম শতবার্ষিকী পালন হচ্ছিল। মাস্টারমশাইয়ের সব গুণমুগ্ধ ছাত্ররা স্মৃতিচারণা করছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ইংরেজির সুকান্ত চৌধুরী ছিলেন। সম্ভবত ডক্টর অমর্ত্য সেনও উপস্থিত ছিলেন। দেখুন, যারা তারকনাথ সেনের নাম জানেন বা প্রবীণ মানুষরা যারা তার টিউটোরিয়াল অ্যাটেন্ড করেছেন তারা জানতেন শিক্ষক হিসাবে তিনি কেমন ছিলেন। তারকনাথ সেন কেন, শুধু সুখময় চক্রবর্তী খুব অল্প বয়সে মারা গেলেন 1990 সালে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত মহলানবিশের সঙ্গে তিনিই তো সূত্রপাত করেছিলেন। শুধু তারকনাথ সেন সুখময় চক্রবর্তী কেন, আরো অনেক বিদগ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন, ছিলেন আমাদের পশ্চিমবঙ্গে। আমার প্রয়াত বাবা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। বামপন্থী মহলে রাষ্ট্রবিজ্ঞানের বৌদ্ধিক চর্চায় তার একটা বিশেষ কদর ছিল। আমি খুব কাছ থেকে দেখেছি, তখন আমার বয়স ছোট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্যকে, তিনি আরএসপি করতেন, সোসাইটি অ্যান্ড চেঞ্জ বলে একটা পত্রিকার চালাতেন। বাবার মুখে শুনেছি শৈলেন্দ্র সরকার স্কুলের প্রভাত প্রতিম হেডমাস্টার মশাই নাম। তাহলে এরা শিক্ষক, এরা জাতির মেরুদণ্ড। এখনো তাদের কথা যখন বলি, তাদের কথা যখন ভাবি, শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। শৈলেন্দ্র সরকার স্কুলের জ্যোতির্বিকাশ মিত্তির বুদ্ধবাবু যার ছাত্র ছিলেন, যেমন সদ্য প্রয়াত হলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অমল মুখোপাধ্যায়। এরা মাস্টার মশাই। দলমত নির্বিশেষে মানুষ এদেরকে সম্মান করত। অমলবাবু দীর্ঘদিন বরুণ সেনগুপ্তর বর্তমান কাগজে লিখতেন, বাম জমানাকে তুলোধনা করতেন, কিন্তু তার পাণ্ডিত্য এবং বৈধক্ত এমন পর্যায়ে ছিল, প্রেসিডেন্সি কলেজ চালনা করার ক্ষেত্রে তাকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছিল বাম সরকার। আমার প্রয়াত পিতা অধ্যাপক বাসবলাল সরকার দীর্ঘদিন আনন্দবাজারে উত্তর সম্পাদকীয় লিখতেন। আমি ইংরেজিরও ছাত্র নই, আমি ইতিহাসেরও ছাত্র নই, আমি রসায়নের ছাত্র ছিলাম, কিন্তু রসায়নের রসতত্ত্বের স্বরূপ আবার জানা হয়নি। এই দীর্ঘ গৌরচন্দ্রিকা করার উদ্দেশ্য একটাই, কলকাতা হাইকোর্টের রায়ের পর 25,753 জন শিক্ষক অশিক্ষক চাকরি বাতিল হওয়ার পর রাজ্যে একটা আলোড়ন হয়েছে, সামাজিক আলোড়ন চলছে। সেই প্রেক্ষিতে ভাবতে ভাবতে এইসব মাস্টারমশাইদের কথা ভাবছিলাম। তারা কত কৃতি ছাত্র ছাত্রীকে তৈরি করেছেন। একসময় মাস্টারমশাইরা খুব কষ্টের মধ্যে থাকতেন, কিন্তু ওই ছাত্র অন্ত প্রাণ এই মানুষগুলো অনেক সময় নিজেরা অনাহারে থেকে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ট্র্যাডিশন বাংলায় ছিল। বাংলা 6টা নোবেল লরিয়েট পেয়েছে, কিন্তু সব ভেঙে গেল 2011 সালের পর মসনদে এই সরকার অধিষ্ঠিত হওয়ার পর।
শুনুন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড, এ কথাটা আমরা সবাই জানি, বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেছে, কিন্তু আমরা কখনো ভাবিনি যে শিক্ষকদের চাকরিটাকে এভাবে মাছের বাজারে নিলাম করা যায়। বাম জমানাতে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু টাকার বিনিময়ে চাকরি বাম জমানায় হয়েছে কি? আমি প্রশ্ন রাখছি আমার দর্শকদের কাছে। একাত্তর যদি হয়েও থাকে, এরকম র্যাম্প্যান্ট করাপশন হয়নি। কি হয়েছিল বাম জমানায়? ধরুন 3 জন একই রকম শিক্ষিত, কিন্তু ইন্টারভিউ বোর্ডে, যারা ইন্টারভিউ বোর্ডে থাকতেন তাদেরকে হয়তো বলে দেওয়া হতো যে দলের প্রতি বা পার্টির প্রতি আনুগত্য কোন চাকরি প্রার্থীর বেশি, চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা একটা বড় বিষয় হিসাবে বিবেচ্য হবে। মানে ওটাই মূল শর্ত যে তুমি পার্টি দরদি বা পার্টি অন্তপ্রাণ কিনা, দ্যাটস অল। আজকে কলকাতা হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, আজকে আমার লজ্জা লাগছে। আপনারা কি ভাবছেন আমি জানি না। বিচারপতিদের তিনি যে ভাষায় আক্রমণ করছেন, যে সরকারি পয়সায় খায়, থাকে, নিরাপত্তা নিয়ে ঘোরে, ওনার বক্তব্য, সংবিধান তো বলে দিয়েছে বিচারপতিরা সরকারি বেতন পাবেন, কি সুযোগ সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর স্পর্ধা থেকে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বিচারপতিরা কি সুবিধা পাবেন সেটা তো ঠিকই করা আছে, সরকারই দেয়, যুগে যুগে হচ্ছে, সব রাজ্য সরকার দেয়, কেন্দ্রীয় সরকার দেয় সুপ্রিম কোর্টে। তিনি সেটাকেও আক্রমণ করছেন, অর্থাৎ সরকারের পয়সায় বেতন পান, ভাতা পান, নিরাপত্তা রক্ষী পান, গাড়ির তেল পান, অর্থাৎ সরকার অনাচার করলে চুপ করে থাকতে হবে। ভাবতে পারছেন? একদিনও ক্ষমতায় থাকার অধিকার আছে এদের? প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে করলাম। তারপরে বলছেন যে আদালত রায় মানি না, সব মানতে হবে নাকি? বিজেপির আদালত, স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে যেতে হয়। কিভাবে আদালতকে দাগিয়ে দিচ্ছেন। আর ওনার ভাই বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন? ও 5 মিনিটে সুপ্রিম কোর্টে এরা খারিজ হয়ে যাবে। আচ্ছা, আপনি আগে ভাগে কিভাবে এই রায়কে প্রেডিক্ট করছেন যে সুপ্রিম কোর্টে 5 মিনিটের মধ্যে খারিজ হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 22 তারিখ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেখানে এমন বিস্ফোরণ হবে তৃণমূল বেসামাল হয়ে যাবে। তখন মুখ্যমন্ত্রী বলছেন কি করে শুভেন্দু বলতে পারেন, উনি তো আবার নাম করেন না শুভেন্দু, বলেন গদ্দার কি করে বলতে পারে যে আদালত কি রায় দেবে, সেটা কি আগে ভাগে গদ্দার জেনে গিয়েছিল? এখন প্রশ্ন করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন অধিকারে বলছেন যে সুপ্রিম কোর্টে 5 মিনিটের মধ্যে রায় স্থগিতাদেশ হয়ে যাবে? মিথ্যা বলছেন। ভোটের মুখে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছেন। আসলে ফেঁসে গেছেন, ভান্ডাফোড় হয়ে গেছে। এখন বলছেন যে আদালত কিভাবে এই রায় দিতে পারে একটা কলমের খোঁচায়। উনি নাকি 10 লক্ষ চাকরি দেবেন, 10টা চাকরি দিতে পারেন না। এই যে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর নিয়োগ হবে, প্রায় 500 জন চাকরি পাবেন, 12 লক্ষ পরীক্ষার্থী, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সিআইডি তদন্ত। উনি 25,753 জনের কথা বলছেন, আর পরীক্ষা দিয়েছিল 23 লক্ষ। আদালতের রায়টা মুখ্যমন্ত্রী পড়েছেন? মনে হয় পড়েননি। তিনি তো ভাবেন তিনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের থেকে বেশি আইন বোঝেন। সিদ্ধার্থবাবু প্রয়াত হয়েছেন, তিনি হরিশ সালভের থেকে বেশি আইন বোঝেন। তিনি সুচিত্রা মিত্র থেকে ভালো গান গান, শক্তি চট্টোপাধ্যায়ের থেকে ভালো কবিতা লেখেন, ইত্যাদি। তিনি এগুলো ভাবেন, আইনটাও তিনি সবার থেকে ভালো বোঝেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই আইন, এই যে রায়, এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিচারপতিরা ভারতীয় সংবিধানের
আর্টিকেল 14 এন্ড আর্টিকেল 16 এর কথা উল্লেখ করেছেন। কি বলা আছে আর্টিকেল 16? There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the state. No citizen shall, on grounds only of religion, race, caste, sex, place of birth, residence, or any of them, be ineligible for or discriminated against in respect of any employment or office under the state. আর্টিকেল 16 এবং আর্টিকেল 14 কে মাথায় রেখে এই রায় দিয়েছেন। অনেকে বলছেন না যে 10 জন অপরাধী পার পেয়ে যেতে পারেন, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পান সেটাকে এনশিওর করার দরকার। একদম, ওটা কিন্তু ফৌজদারি ক্ষেত্রে বিচারের বিষয়, এটা কিন্তু সাংবিধানিক বিচার্য বিষয়। মুখ্যমন্ত্রী এবং তার সতীর্থরা একটা প্রোপাগ্যান্ডা করছেন, ভুল প্রোপাগ্যান্ডা, যে 25,753 জনকে বেতন 12% সুদ সমেত ফেরত দিতে হবে। না, সুপার নিউম্যারিক পোস্টে যারা চাকরি পেয়েছেন, যারা ব্ল্যাঙ্ক খাতা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আবার ভুল কথা বলে বিভ্রান্ত করছেন। আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, এসএসসি কি বলেছে, মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে, রাজ্য সরকার কি বলেছে, আদালতে গিয়ে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও সাব্বর রশিদিকে বেঞ্চে এই মামলাগুলো শুনানির জন্য পাঠান, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার একবার এক এক রকম কথা বলেছে। আদালত বারবার এসএসসির কাছে জানতে চেয়েছে, আপনারা হলফনামা দিয়ে জানান যে কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে। এসএসসি তো জানায়নি। আদালত বলেছেন যে চাল থেকে কাঁকর বাছা কার্যত অসম্ভব, এবং বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই আদালতের এই সিদ্ধান্ত। অবশ্যই অনেকে আছেন যারা পরীক্ষা দিয়ে ঠিকভাবে চাকরি পেয়েছেন, তারা ভিক্টিমাইজড হয়েছেন, তাদের চাকরিটা গেছে, এবং যেভাবে আমার তৃণমূল বলছে যে সবাইকে ওই যা বেতন পেয়েছেন সেই বেতন আর 12% সুদ সহ ফেরত দিতে হবে, এটা কিন্তু সত্যি নয়। তাদের সামাজিক অসম্মান হচ্ছে, ওদের রাজ্য সরকারের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে, মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে মামলা করা উচিত। তাদের সামাজিক সম্মান নষ্ট করার জন্য ক্ষতিপূরণ চাওয়া উচিত। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কি করে 5 মিনিটের মধ্যে খারিজ হয়ে যাবে, স্টে হয়ে যাবে? ভুল বোঝাচ্ছেন। কি করে সুপ্রিম কোর্টের রায়কে তিনি আগাম আন্দাজ করলেন? শুভেন্দু অধিকারী বলেছেন যে 22শে এপ্রিল থেকে যে সপ্তাহ শুরু হবে সে সপ্তাহে বোমা বিস্ফোরণ হবে, অমনি মুখ্যমন্ত্রী বলে দিলেন। শুভেন্দুকে জানতেন যে রায় কি হবে? ওটা বিজেপির বিচারালয়। এখন প্রশ্ন হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন অধিকারে বলেন যে 5 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে এই রায় খারিজ হয়ে যাবে? এই রায় পুরোটা আমি পড়িনি, কিন্তু একটু যা দেখেছি, 17খানা উপায় অবলম্বন করে চাকরি বিক্রি করা হয়েছে। আচ্ছা, নাইসাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল উইদাউট টেন্ডার, আবার নাইসা সেটা একটা থার্ড পার্টিকে দিয়েছে, এসএসসি জানে না। এসএসসি ওয়েমার শিট নষ্ট করে দিয়েছে, বলছে সার্ভারে আছে স্ক্যান কপি, সার্ভারে স্ক্যান কপি নেই। ওই বানসালের বাড়ি নাইসার যে কর্মী গাজিয়াবাদে, তার বাড়ি থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে, তারপরই সব বিষয় সামনে এসছে। এখন প্রশ্ন, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার বিন্দু মাত্র সহযোগিতা করেনি তদন্তকারী সংস্থার সাথে, এবং আদালতে এসএসসি এক এক সময় এক এক রকম বিবৃতি দিয়েছে। যখন আদালত বারবার করে জানতে চেয়েছে যে আপনারা হলফনামা দিয়ে জানান যে বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছে, তখন এসএসসি বলছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা সম্ভব নয়। ভাবুন,
আদালত তো বাধ্য হয়েছে এই রায় দিতে। এটা ঠিক যে অনেক যোগ্য ছেলে মেয়ে পড়াচ্ছিলেন, তারা চাকরিচ্যুত হলেন। এর দায় কার? আদালতের? না, আদালতের নয়। এর দায় এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। এখন সিদ্ধার্থ মজুমদার বড় বড় কথা বলছেন, তিনি দায়িত্ব এড়াতে পারেন? কেন এসএসসির আইনজীবীরা আদালতে এক এক সময় এক এক রকম বক্তব্য পেশ করেছে, যেগুলো পরস্পর বিরোধী? রায়ে বলা আছে কোনো রকম সহযোগিতাই করেনি এসএসসি। এখন বলছেন আমরা সুপ্রিম কোর্টে যাব। যান না, সুপ্রিম কোর্টে গেলে কি হবে? শুনানি হবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ক্যাভিয়েট ইতিমধ্যেই দাখিল করা হয়েছে। এখন বৃহত্তর প্রশ্নটা কি, যে যারা শিক্ষকদের চাকরিকে মাছের বাজারে মাছ বিক্রি করার মতো করে বিক্রি করে, তাদের মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার কি কোনো অধিকার আছে? যাদের ক্ষমা চাওয়ার কথা মাথা নিচু করে তারা মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন, কখনো আদালতকে নিশানা করছেন, কখনো বিরোধী দলকে নিশানা করছেন, আর নিজের সরকারের যে পাহাড় প্রমাণ দুর্নীতি হলো, সেই দুর্নীতি ঢাকতে কত চেষ্টাই না করেছেন। ভাবুন, সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া মন্ত্রিসভা বেআইনিভাবে পাওয়া যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচাতে সুপার নিউমেরিক পোস্ট চালু করেছে। ভাবতে পারেন, একটা সরকার, একটা মন্ত্রিসভা বেআইনি কাজ করেছে। 2022 নভেম্বর মাসে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট মনীষ জৈনকে অভিজিৎ বাবু, তখন বিচারক ছিলেন, ডেকেছিলেন এজলাসে। অভিজিৎ বাবু একটা সাক্ষাৎকারে বলছেন যে প্রিন্সিপাল সেক্রেটারি ঠকঠক করে কাঁপছিলেন। তিনি তো নোট পাঠিয়েছিলেন, ক্যাবিনেট তো সেই নোটের বিচারে এই সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন হয়েছিল। তখন প্রিন্সিপাল সেক্রেটারি বলেন যে উপরতলার নির্দেশ। হ্যাঁ, উপরতলার নির্দেশ। মহিষী নারীর অঙ্গুলি হেলন ছাড়া এখানে কিছু হয় না, গাছের পাতাটুকু নড়ে না। তিনি আদালতের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। 262 কোটি টাকা প্রতি বছর লাগতো এই বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচাতে, আমার আপনার করের টাকা। কেন কেন বেআইনি ভাবে চাকরি প্রাপকদের বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রীর এই ব্যাকুলতা? কারণটা আপনারা বুঝতে পারছেন, যে টাকার বিনিময়ে তো চাকরিগুলো পেয়েছে অযোগ্যরা, সেই টাকাটা গেছে শাসক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে এবং প্রভাবশালীরাও তার ভাগ পেয়েছেন। এখন তারা যদি মাঝ রাস্তায় তাদের চাকরি চলে যায়, তখন তো তারা ওই টাকাগুলো ফেরত চাইবেন, তখন কি হবে? এই জন্যই তড়ি ঘড়ি করে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, সংবিধানকে অমর্যাদা করে একটা নির্বাচিত সরকার বেআইনি ভাবে চাকরি প্রাপকদের চাকরি বজায় রাখতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে। এখন সিবিআই তদন্ত হবে। সুপ্রিম কোর্ট কখনো কোনো তদন্তের আশ টানে না, এটা কল্যাণবাবুরা জেনে রাখুন। আপনারা ভুল বোঝাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষদের, যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছেন তাদেরকেও ভুল বোঝাচ্ছেন। এই দায় আদালতের নয়। এই সামাজিক অস্থিরতা সৃষ্টির পিছনে যদি কেউ দায়ী থাকেন, একমাত্র এই সরকার, এই সরকারের সর্বাধিনায়িকা 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিট, এরাই দায়ী। জনগণকে এবার সচেতন হতে হবে। আপনারা কি চান? যে এই করাপ্ট রেজিম কন্টিনিউ করুক? যারা আমার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরিগুলোকে বিক্রি করেছে তারা ক্ষমতায় থাকুক? শুধু 5,1200 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে মাতৃশক্তি এই এত বড় অপরাধের কুশীলবদের ক্ষমা করে দেবেন? বিজেপি তো বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার হবে 3,000 টাকা ক্ষমতায় আসলে। আর লক্ষ্মীর ভাণ্ডার
35টা প্লট বেচে, পারিবারিক সম্পত্তি বেচে কেউ দিচ্ছে না, আমার আপনার করের টাকায় মাতৃশক্তিদের দেয়া হচ্ছে। মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা, ভাবুন, ভোট নষ্ট করবেন না। যারা আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের হকের চাকরিটা টাকার বিনিময়ে বিক্রি করেছে, এক মুহূর্ত মসনদে থাকার অধিকার তাদের নেই। এরা আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। ভাবতে পারেন, যে রাজ্য থেকে 6 জন নোবেল লরিয়েট, প্রবাদ প্রতিম শিক্ষক এই রাজ্য থেকে বারে বারে এসেছেন, যাদের সারা পৃথিবী জুড়ে যাদের নাম, যাদের খ্যাতি, সেই রাজ্যে একটা নির্বাচিত সরকার স্কুলের ছেলে মেয়েদের পড়াবার জন্য যাদেরকে নিয়োগ করলো, তাদের অধিকাংশ ভুয়ো। আমি অধিকাংশ শব্দটা বললাম যে এক্স্যাক্টলি কত সংখ্যায়, এসএসসি তো বলছে না, বলছে 5000-এর মতো। 5000 কি কম? ধরে 25,000 যদি হয়, তাহলে 5000 তো প্রায় 20% কাছাকাছি। এর দায় এদেরকে নিতে হবে না? এরা শাস্তি পাবে না? আমরা কি শুধু ভাতা, লক্ষ্মীর ভান্ডারে ভুলে থাকবো? কলকারখানা নেই, শিল্প নেই, ছেলেমেয়েরা স্কুল কলেজে চাকরি পেতে পারবে না। খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টরের চাকরি, 486টা পোস্ট, 12 লক্ষ আবেদনকারী, প্রশ্ন ফাঁস। আর দেখুন, দুর্নীতি যে হয়েছে সেটা তো সরকার মেনে নিয়েছে। তাই মুখ্য সচিব যে সরকারি আধিকারিকদের গ্রেপ্তার করেছে ইডি, সিবিআই, তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়ে এবার তো করতে হবে, চার্জ গঠন করতে হবে, তো অনুমতি লাগে সরকারের। 2 বছর আগে সিবিআই চিঠি লিখেছে, উত্তর দিচ্ছে না। বাধ্য হয়ে মাননীয় বিচারক জয়মাল্য বাগচি মুখ্য সচিবকে শেষ সুযোগ দিয়েছেন, বলে 10 দিনের মধ্যে অবস্থান স্পষ্ট না করলে রুল জারি করা হবে। ভাবতে পারছেন কোথায় দাঁড় করিয়ে দিয়েছে এরা আমাদের? আর এক মুহূর্ত এদের মসনদে থাকার অধিকার আছে? ওইসব শুনি না, বেনিফিশিয়ারি ক্লাস, লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা নাকি এইসব দুর্নীতি নিয়ে অত ভাবেন না, চোখ বুজে থাকেন। ভুল। মায়েরা, বোনেরাও সচেতন, তাদের পরিবারেরও ছেলে মেয়ে আছে যারা চাকরি পেতে চায়, তাদের চাকরিটা এই লুটেরারা বিক্রি করেছে। শুনে রাখুন, তৃণমূলের পরিবারের ছেলেমেয়েরাও চাকরি পায়নি। 15 লাখ 20 লাখ টাকা না জোগাড় করতে পারলে চাকরি পাওয়া যায় না এই জমানায়। এরপরেও এদেরকে ক্ষমতায় রাখা যায়? গণতান্ত্রিক পদ্ধতিতে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ এবার ইভিএম এ নিঃশব্দ বিপ্লব করবে।